মূলধারার গণমাধ্যম ও ভুয়া তথ্যের উৎস জাতিসংঘ প্রতিনিধি দলকে জানালেন প্রধান উপদেষ্টা। কার্যকর কৌশল প্রণয়নের আহ্বান। আদালত অবমাননা মামলায় পলাতক হাসিনাকে 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলার অভিযোগ দাখিল। যারা আওয়ামী লীগ বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে তারাই ঐক্যে বাধা দিচ্ছে, নজরুল ইসলাম খানের মন্তব্য। এবং চিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন নিয়ে অনিশ্চয়তায় জুলাই অভ্যুত্থানের আহতরা, স্বপ্ন পূরণ না হওয়ার হতাশা। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। মূলধারায় গণমাধ্যম ও ভুয়া তথ্যের উৎস উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গুজব ও ভুয়া তথ্য বা ডিসইনফরমেশন মোকাবেলায় জাতিসংঘকে একটি কার্যকর কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ও প্রধান সুজান ভাইস এবং ইউনেস্কোর ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অব জার্নালিস্ট বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলার সাথে সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান। মুক্ত, স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যম ইস্যুতে বাংলাদেশের অবস্থান মূল্যায়ন শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ইউনেস্কোর কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিবেদনটি যৌথভাবে প্রস্তুত করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ইউনেস্কো। অধ্যাপক ইউনূস বলেন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুজব ও ভুয়া তথ্য। কিছু কিছু তথ্য দেশের বাইরের কিছু উৎস থেকে ছড়ানো হয়, আবার কিছু স্থানীয়ভাবে ছড়ায়। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মূলধারার সংবাদ মাধ্যমও অনেক সময় ভুয়া তথ্যের উৎস উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই গুজব এবং ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চান। তিনি বলেন, এক্ষেত্রে জাতিসংঘের শুধু সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমের সঙ্গেও কথা বলা উচিত। আদালত অবমাননার মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো। শেখ হাসিনার 220 জনের হত্যার লাইসেন্স পেয়েছি ও সবার তালিকা চেয়েছেন, এমন মন্তব্যে পলাতক হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষীরা ভয়ভীতি অনুভব করে, যা বিচার প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনাল আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছেন। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণহত্যার বিচার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদের হত্যার হুমকি দিয়েছেন। এটার প্রমাণ হিসেবে সাক্ষ্য পাওয়া গিয়েছে। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে এবং সিআইডির যে ফরেনজিক রিপোর্ট সেটাকে বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তর্কিত এই কনভারসেশনের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন যে ডকুমেন্টস দিয়েছেন তা যথেষ্ট নয় বলে জানান রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। লার্নেড কোর্টের কাছে প্রসিকিউটর পক্ষ মানে ফার্স্ট পার্টি যেসব দাখিল করেছে সেই সব ডকুমেন্টসগুলি শুধুমাত্র একটি লিখিত কাগজ, যে লিখিত কাগজে যারা যে সমস্ত এক্সপার্টরা স্বাক্ষর করেছেন সেই স্বাক্ষরটাকে যতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আদালতে এসে এক্সিবিট করা না হয় বা কোর্টকে যতক্ষণ পর্যন্ত বিশ্বস্ত না করা যায় যে এই ডকুমেন্টসগুলি তারাই দিয়েছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি দ্বিমত পোষণ করছি।
এছাড়া একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড প্রদান করেছেন ট্রাইব্যুনাল। যেদিন তারা গ্রেফতার হবেন সেদিন থেকেই সাজা কার্যকর হবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক সাইফুল সহ 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। এর আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পোড়ানোর মামলার ট্রাইব্যুনালে 173 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এদিন সকালে 6 লাশ পোড়ানোর মামলায় 7 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। এবং একজনকে জীবিত অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে তদন্ত সংস্থা জমা দিয়েছিল। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রসিকিউশন একটি ফরমাল চার্জ প্রস্তুত করে আনুষ্ঠানিক বিচারের প্রার্থনা করে আজকে ট্রাইব্যুনাল 2-এ জমা দিয়েছিল। সেটির উপরে আজকে শুনানি হয়েছে। শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই অভিযোগে 16 জন আসামির বিরুদ্ধে ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছেন। যারা আওয়ামী লীগ এবং বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে থাকেন তারাই ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন, একথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর একথা বলেন তিনি। যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা এখনও অর্জিত হয়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন তিনি। জানান যে লক্ষ্যে ফ্যাসিবাদের পতন হয়েছে তা একমাত্র নির্বাচনের মাধ্যমেই কায়েম করা সম্ভব। শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম, আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব। আওয়ামী লীগের মতোই বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। জামায়াতের নেতাদের এমন মন্তব্যের প্রক্রিয়ায় তিনি বলেন, যারা বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলছে তারা ঐক্যের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। বাংলাদেশের সব রাজনৈতিক দল আমাদের সমর্থন করবে বা আমরা তাদের সবাইকে আপন ভাববো এমন কোনো মনে করার কারণ নাই। যারা এই কথা বলেছে তারা স্পষ্টতই ঐক্যের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমরা এটা মনে করি যে তারা সংশোধিত হবে। নজরুল ইসলাম খান বলেন, স্বৈরশাসকের কবরের উপর দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছে বিএনপি। আমাদের দলের কোনো লোক যদি কোনো অপরাধ করে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আমাদের জুলাই গণ অভ্যুত্থানে আহতরা তাদের সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে এখনও অনড়। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই আক্ষেপের সুরে বলেন, পূরণ হয়নি সংগ্রামের স্বপ্ন। আহতদের পরিবারও রয়েছেন অনিশ্চয়তায়। শাহরিয়ার মাসুমকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন বাতিন বিপ্লব। সংগ্রামী এক অধ্যায়ের বছর পূর্ণ হতে চলছে। বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন দেশের তরুণ যোদ্ধারা। তাদের অনেকেই আজও রয়েছেন হাসপাতালের বিছানায়, সুচিকিৎসার অভাবে পঙ্গুত্ব বরণের পথে কেউ কেউ। যে স্বপ্ন নিয়ে জুলাই আগস্টের সংগ্রাম, সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে এই যোদ্ধাদের কাছে। স্বপ্ন রয়ে গেছে, স্বপ্ন আর কিছু বাস্তবায়ন হয় নাই। বাস্তবায়ন হয়েছে একটাই, যে হাসিনা নামে গেছে, স্বৈরাচার পতন হয়েছে, মানে ধরেন এই একটা হয়েছে। তো আরও বিভিন্ন ধরনের কাজ আছে, সেগুলো হয় না। আমাদের যেভাবে দেখার কথা সেভাবে তারা দেখতে আসে না। আমাদের যে ভাতা দেওয়ার কথা ছিল, আজকে মানে গুঞ্জন শুনছিলাম যে আজকে 1 তারিখ, আজকে থেকে ভাতা ঢুকবে আমাদের। তারপরেও কিছুটা হলেও আমরা রেহাই পাইতাম, যে কারো কাছে হাত পাততে হইতো না যে ভাই আমরা চলতে পারতেছি না, আমাদেরকে কিছু একটা করেন।
এখন যদি ওই ভাতাটা ঢুকতো তাহলে দেখা গেছে আমরা একটু হলে যদি রেহাই পেতাম, কিন্তু আজকে 1 তারিখ চলে গেল, আমরা শুনছিলাম যে 1 তারিখ থেকে ডুবে আমাদের ভাতা, কিন্তু ওই ভাতাটা ঢুকে নেই। দুদিন আমাকে চিকিৎসাটা করে দেয় সরকারে, আমি যেন ওই পোলা হলে ডাল ভাত খাইতে পারি এই দেশের, আর কিছু না। অনিশ্চিত ভবিষ্যৎ আর সুচিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় যুদ্ধাহতদের পরিবারও। আমি কিশোরগঞ্জ থেকে আমার ছেলেকে নিয়ে আসছি আগস্টের 30 তারিখ নিয়ে আসছি, সেপ্টেম্বরের 2 তারিখে এখানে ভর্তি হই। এই পর্যন্ত আমার ছেলে এখানেই আছে, ওর চিকিৎসা হইতেছে এটা বলবো না, কিন্তু আমার মনে হয় যে আমি সর্বোচ্চ চিকিৎসাটা পাচ্ছি না। গার্মেন্টসে চাকরি করতাম 2 জনে করিয়া, মনে করেন সংসার চলতো। মনে করেন গ্যাস গুলি গাইছে, 5 আগস্টে গুলি গাইছে কায়া, মানে মোর তো আমরা আর কোনো ইনকাম নাই, 2 জনই গার্মেন্টস বন্ধ, 2 ছেলে মেয়ে লেখাপড়াও করাইতে পারি না, কোনো কষ্টভাবেই চলতেছে। ছেলে হারাইছি, ছেলে তো আবার এখন তো লুলো হইলো কি হইলো, কাজে দাঁড়াইলো কি, লুলোই তো থাকে গেলে, এত ট্রিটমেন্ট ভালো নিচ্ছে না সরকার। ভালো ট্রিটমেন্ট হোক, এইটাই আমাকে চাওয়া পাওয়া বেশি। ভালো ট্রিটমেন্ট হলে আমাকে চাওয়া পাওয়া, আমাকে বুকের ছেলে বুকে হোক। কেবল আশ্বাস নয়, গণ অভ্যুত্থানের স্বপ্ন পূরণে শুধু একটি নির্বাচনে সীমাবদ্ধ না থেকে জুলাই যোদ্ধাদের সঠিক মূল্যায়নের দাবি সবার। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। যশোরে কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র রফিকুল ইসলাম মোড়লকে ছাত্র জনতা আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। পুলিশের হেফাজত অবস্থায় উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারপিট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত থানায় নিয়ে যায়। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, রফিকুল ইসলাম মোড়লকে ছাত্র জনতা আটক করে পুলিশের সোপর্দ করেছে। সে সন্ত্রাসী জামাল ও মাহবুব বাহিনীর গডফাদার। তার নামে চাঁদাবাজি ও সন্ত্রাসী সহ একাধিক অভিযোগ রয়েছে। বিট পুলিশিং সফল করি, মাদক ও অপরাধমূলক দেশ করি, এই স্লোগানে আইন শৃঙ্খলা বিষয়ক সভা করেছে মিরপুর মডেল থানা। সভাটি সমন্বয় করে পশ্চিম কাজীপাড়া সমাজ কল্যাণ সমিতি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কার্যনির্বাহী সদস্য মামুন হাসান। আরও উপস্থিত ছিলেন আহসানুল্লাহ চৌধুরী হাসান, সাবেক আহ্বায়ক সদস্য, ঢাকা মহানগর উত্তর, বিগত 2 বারের বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থী, 14 নম্বর ওয়ার্ড কাফরুল থানা। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কবির হোসেন মিল্টন, পশ্চিম কাজীপাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি, 94 নম্বর ওয়ার্ড বিএনপি। আরও উপস্থিত ছিলেন মিরপুর মডেল থানা এলাকার সাধারণ জনগণ। বাণিজ্য সংবাদ। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন ঘোষণা অনুযায়ী প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা হয়েছে। জুন মাসে 12 কেজি সিলিন্ডারের দাম 28 টাকা কমিয়ে 1403 টাকা নির্ধারণ করা হয়েছে। 2021 সালের 12 এপ্রিল প্রথম এলপি গ্যাসের দর নির্ধারণ করে দেয় বিইআরসি। তখন এলপিজি আমদানিকারক ডিলার ও খুচরা বিক্রেতার জন্য 12 কেজি সিলিন্ডারে মোট 359.40 টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণার সময় বলা হয়েছে, যেহেতু পণ্যটি প্রায় 98% আমদানির উপর নির্ভরশীল, সে কারণে সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তিতে মূল্যও ধরা হবে। সৌদির দর ওঠানামা করলে এলপিজির মূল্য ওঠানামা করবে। আমদানিকারকের অন্যান্য কমিশন ও খরচ অপরিবর্তিত থাকবে। কমিশনের সেই নির্দেশনা অনুযায়ী প্রতি মাসে দর ঘোষণা করা হয়ে আসে। শেষ করব এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইনভার্সিস লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। মূলধারা গণমাধ্যম ও ভুয়া তথ্যের উৎস, জাতিসংঘ প্রতিনিধি দলকে জানালেন প্রধান উপদেষ্টা। কার্যকর কৌশল প্রণয়নের আহ্বান। আদালত অবমাননা মামলায় পলাতক হাসিনাকে 6 মাসের কারাদণ্ড। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলার অভিযোগ দাখিল। যারা আওয়ামী লীগ বিএনপিকে মুদ্রার এপিঠ ওপিঠ বলে, তারাই ঐক্যে বাধা দিচ্ছে।
নজরুল ইসলাম খানের মন্তব্য। এবং চিকিৎসা রাষ্ট্রীয় স্বীকৃতি ও পুনর্বাসন নিয়ে অনিশ্চয়তায় জুলাই অভ্যুত্থানের আহ্বান, সম্পূর্ণ পূরণ না হওয়ায় হতাশা। এশিয়া নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।